হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি পুষ্টি ঈদ আড্ডায়। চ্যানেল 9-এর 7 দিনব্যাপী ঈদ আয়োজনে আজ অন্যতম একটা দিন। আমরা প্রত্যেক দিন চেষ্টা করছি আপনাদের পছন্দের এবং ভালোবাসার সেলিব্রেটেড যারা আর্টিস্ট আছেন, যারা প্রত্যেক দিন আমাদের জীবনকে পরিপূর্ণতা দেন তাদের আর্টের মাধ্যমে, তাদেরকেও সেলিব্রেট করবার একটা সুযোগ কিন্তু থাকে। আর সুযোগটা লুফে নিয়েছি। আজকে আমার অতিথি হয়ে যিনি এসেছেন তিনি ভীষণ প্রাণবন্ত একটা মানুষ। বুদ্ধিমত্তার দিক থেকে তিনি সবার আগে এগিয়ে, নিজেকে গ্রেসফুলি প্রেজেন্ট করছেন আপনাদের সামনে তার বিভিন্ন চরিত্রের মাধ্যমে। আপনাদের ভীষণ প্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? তুমি বলো আপু। আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস টাইম এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু পুষ্টি ঈদ আড্ডা। ঈদ কেমন কাটছে আজমেরি হক বাঁধনের? ভালো কাটছে আলহামদুলিল্লাহ। যদিও গত ঈদটা মানে অনেক বেশি ভালো গেছে, যেহেতু সিনেমা রিলিজ হয়েছে। ঈদের সময় কিছু একটা রিলিজ হলে গত বছর থেকে এই আনন্দটা আমি পাচ্ছি। সো ওইটার একটা আলাদা আমেজ থাকে, যে সবাই ধরো একটু ছুটিতে থাকে, ভেকেশন মুডে থাকে, সো ফোন করে বলে যে দেখলাম ভালো লাগলো, ওইটার একটা আনন্দ আছে। আর এমনিতে তো ছুটি থাকে, বাসায় সবাই থাকে, বেশি বেশি খাওয়া দাওয়া হয়। এটা একটু খারাপ, বাট তারপরও আমি যেহেতু খেতে পছন্দ করি, সো খাওয়াটা এনজয় করছি। আচ্ছা, ঈদের সময় যেটা হয় যে থাকে না যে সায়রা বড় হচ্ছে, তাকে কি তুমি ইন্ট্রোডিউস করিয়েছি কিনা সালামির নেয়ার যে ব্যাপারটা, সেটা নিয়ে? তো মানে যখন থেকে না বুঝে তখন থেকে সালামি বুঝে। ওকে, মানে যে সালামি কেউ টাকা দিলে, হ্যাঁ টাকা দিলে যে ওইটা নিতে হবে, ওইটা একদম বাচ্চাকাল থেকে বাচ্চারা বুঝে। আমি জানি না এটা কিভাবে হয়, ওরা এটা বুঝে। সো প্রথম ছোট, একদম বেশি ছোট যখন ছিল তখন তো টাকাটা হাতে নিতে দিতাম না, যে মানে অনেক জার্মস থাকে এই জন্য। বাট যখন একটু বুঝতে শিখেছে তখন থেকে সে জানে যে সালাম করলে টাকা পাওয়া যায়, সো বেশি বেশি করে সালাম করে। ওকে, তোমার কাছ থেকে সালামি নেয়? হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা, আমরা যেটা করতাম, তুমিও নিশ্চয়ই এটা কানেক্ট করতে পারবে, যে বাবা মায়ের কাছে বা মায়েদের কাছে স্পেশালি সালামিটা আমরা দিতাম। মায়েরা বলতো হারিয়ে যাবে আমার কাছে, ওইটা হারিয়েই যেত মায়ের কাছে গেলে। তুমি কি সেই মা কিনা যে তোমার কাছে রাখতে বলো কিনা, নাও কিনা? একদম না, আমি ওই মাটা না। বিকজ আমার এরকম প্রচুর টাকা আমার মার কাছে জমা আছে, যেটা সে আমার কোনো কাজে লাগিয়েছে বলে তার স্টেটমেন্ট সে দিয়েছেন। কিন্তু আমার টাকা জীবনে আমি চোখে দেখি নাই। বিকজ মানে যতদিন ছোট ছিলাম আর কি, যে টাকাটা নিয়ে নিত, যে তুমি হারিয়ে ফেলবা আমাকে দিয়ে দাও, আমি সেফলি রেখে দিচ্ছি। আমি মেক শিওর করব এই এপিসোডটা আন্টি যেন দেখে। আম্মু দেখে আমার সব কিছু। আর আম্মু বলে যে সারাক্ষণ যে তুমি আমাদের বদনাম করো। এরকম না, মানে এটাই হচ্ছে সত্য। মানে এটা সে করতেন। এবং এখন আমি আমার মেয়ের একদম বাচ্চাকাল থেকে যেই টাকাটা ও পায়, যখন ও বুঝতো না টাকা কি, আমি তখন থেকে ওর জন্য একটা সেভিংস অ্যাকাউন্ট আছে আমার। সো ওইটাতে আমি সেভ করতাম। আর এখন যেহেতু ও একটু বড় হয়েছে, এখন টাকাটা আমি ওর কাছে দিয়ে দিই, ও এইটা ওর মতো করে খরচ করে। সায়রা কিন্তু মাচ ফ্যাশনেবল এন্ড ট্রেন্ডি, আমি কিন্তু এটা খেয়াল করেছি। মাশাআল্লাহ। মানে একটা জিনিস যদি বলি, যে একটা নামটা বলছি না, মুভির একটা আগের একটা কোনো মহরতে তুমি খুব সুন্দর করে সেজেছিলে, তার ঠিক কয়েকদিন আগেই সায়রার ইয়েটা তুমি পেলে আদালতের মাধ্যমে। ওই দিন যে সায়রা এত সুন্দর কিউট একটা বাটারফ্লাই ড্রেস পরেছিল, সেই সায়রা তোমার ফ্যাশন নিয়ে এখন তোমাকে বলে, তোমার কেমন লাগে? আমার ভালো লাগে। আমি নতুনদের কথা খুব নিতে পারি। আমি কিন্তু খুব ইয়াংদের সাথে মিশতে পছন্দ করি। আমি ওদের মানে কমেন্ট শুনতে পছন্দ করি, ওরা কি ধরনের জিনিস পছন্দ করছে, ওরা কি মানে এখন আসলে কি ট্রেন্ডি, বা কিভাবে মেকআপটা করব, কোন জুয়েলারিটা পরবো, চুলটা কেমন করলে ভালো লাগবে, ও আমার চাইতে ভালো বুঝে। সো আমি ওর উপরে কিন্তু ট্রাস্ট করি, এবং ও খুব আগ্রহ নিয়ে আমাকে এগুলো ঠিক করে দেয়। আচ্ছা, তো সায়রার মা তো আসলে আমি যতটুকু জানি বাঁধন আপু স্বাস্থ্য সচেতন, কিন্তু রান্না টান্না অত পছন্দ করে না, করতে চাই না, ভালো লাগে না। একটা সময় করতাম। এখন 2026 সালে এসেও যদি কেউ বলে আমি না রান্না ভাল লাগে না, করতে পারি না, হ্যাঁ, তাহলে মানুষ বলে যে ন্যাকা। না না, আমি অনেক ভালো রান্না করি। আমি এত ভালো রান্না করি যে আমার রান্না আমি খেয়ে ফেলি। মানে রান্না করলে খাওয়া অনেক বেশি হয়, সো এই জন্য আমার আগ্রহটা কমে গেছে দিন দিন। আর আম্মু আছে, আম্মুর রান্না আমার মজা লাগে, সো আম্মু রান্না করে। আলহামদুলিল্লাহ যে এখন পর্যন্ত আমার হাতে রান্না খেতে খেয়ে যাচ্ছ বছরের পর বছর, আবার এখানে এসে স্টেটমেন্টও দিচ্ছ মা এর জন্য তো আম্মু বলে সব দোষ মাদের। বাঁধন আপু, প্রত্যেকের জীবনে তো আসলে কিছু কিছু ফ্যান্টাস্টিক ঈদ মোমেন্টস থাকে,
তোমারও নিশ্চয়ই এরকম কিছু ফ্যান্টাস্টিক ঈদ মোমেন্টস আছে। আমি জানি স্যারের সাথে প্রত্যেকটা ঈদ কাটানো ঈদ তোমার জন্য ফ্যান্টাস্টিক, কারণ নতুন করে স্যারকে তুমি আবিষ্কার করতে পছন্দ করো প্রত্যেকবার। তারপরেও সব থেকে মেমোরেবল ঈদ মেমোরি কোনটা তোমার? ছোটবেলার ঈদগুলা আমার কাছে মনে হয় যে ছোটবেলার ঈদে না এত খুশি লাগতো কেন বুঝতাম না। মানে এখন আমার খুব ওইটা আমি মিস করি, এই খুশি হওয়াটা। মানে আগে না মানে এত অল্পতে খুশি থাকতাম, একটা ড্রেস পাবো, মানে সারা বছরে তো ধরো 2টা ঈদেই সবচাইতে ভালো ড্রেসগুলো কেনা হতো। এখন তো সারা বছর কাপড় কিনে বাচ্চারা এটা বুঝবেও না এই কথার মানে কি। মানে আমি ধরো বসে থাকতাম যে বছরে ওই 2টা ঈদে নতুন জুতা, নতুন কাপড়, তারপরে সালামি, সবার সাথে দেখা হওয়া, মানে খাওয়া দাওয়া, ঘোরা, মানে কোনো কিছু। হ্যাঁ, তারপরে হচ্ছে পড়ালেখা নাই, এটা হচ্ছে তো মজা আর পৃথিবীতে কিছু হতেই পারে না। পড়াশোনা আমাদের ওই ঈদের কয়েকদিন একটু ব্রেক থাকতো যে পড়তে হচ্ছে না সন্ধ্যার সময়, তো ওইটার একটা আলাদা মজা ছিল। তারপরে আমরা গ্রামে কোরবানি ঈদ করতে আমরা সবসময় গ্রামের বাড়িতে যেতাম, সো ওইটাও অনেক আমি মিস করি। কিন্তু এখন আর আমার কাছে ঈদটা এত খুশির কিছু মনে হয় না। আচ্ছা, সময় যা চলে যায় আসলে সেগুলোই মধুর থাকে, সামনে কি আসে না আসে সেটা তো আমরা জানি না। তবে আমার সময় হয়েছে একটা বিরতিতে যাওয়া, বিরতি থেকে ফেরত আসতে চাই। দর্শক সাথে থাকুন, পুষ্টি ঈদ আড্ডা চলবে আরো অনেকটা সময়। আজমেরি হক বাঁধনকে নিয়ে ফিরবো বিরতির পর। বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি। দেখছেন চ্যানেল 9, চলছে পুষ্টি ঈদ আড্ডা, সাথে আছি ফারজানা বিথি। 7 দিন ব্যাপী এই আয়োজনে আমরা কিন্তু চাই আপনারাও আমাদের সাথে এই আড্ডায় ডুব দেন। তাই তো ফেসবুকে যারা আমাদের এই লাইভ কিংবা শোটা শেয়ার করছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর যারা কমেন্ট করে আপনার ভালোবাসার মানুষদের জানিয়েছেন যে তাদের ভালোবাসার মানুষেরা আমাদের আয়োজনে আসছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ ঈদ আড্ডায় ডুব দিতে এসেছেন আজমেরি হক বাঁধন। আরেকবার ওয়েলকাম ব্যাক বাঁধন আপু। আমি একটু তোমার ছোটবেলার ঈদ নিয়ে কথা বলতে বলতে বিরতিতে চলে গেলাম। কাজের একটা লম্বা সময় বিরতি ছিল আজমেরি হক বাঁধনের, তারপর বাঁধনের যে ফেরত আসা, কামব্যাক, এইটা নিয়ে আলাদা একটা সিনেমা বানানো সম্ভব বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ, অ্যাজ আ অডিয়েন্স অফ আজমেরি হক বাঁধন। অডিয়েন্স, আবার তুমি আমার জীবনের ওই মানে মুহূর্ত, ওই প্লটটার পার্ট, যেই প্লটটা বেসিক্যালি আজকের আজমেরি হক বাঁধনকে এই জায়গায় মোল্ড করেছে একজন অ্যাক্ট্রেস হিসেবে, একজন মানুষ হিসেবে। সো তুমি আরো বেশি এটাকে রিয়েলাইজ করছো। একদম একদম। তার থেকেও বড় কথা বাঁধন আপু, থাকে না যে অনেকেই কিন্তু এখন বায়োপিক বানাতে চায়, তো তোমার কি কখনো মনে হয় যে আজমেরি হক বাঁধনকে নিয়ে একটা বায়োপিক বানালে দর্শক হয়তো বা আগ্রহ নিয়ে দেখবে? ইচ্ছা আছে, দেখা যাক, কারণ এত গল্প, এত ঘটনা, একটাতে কি হবে আমি জানি না আসলে। অনেকগুলো ভাবে আসলে বলতে চাই হয়তো আমার গল্পগুলো, আমার ইচ্ছা আছে লেখার। আমি এটা শিওর যে আলটিমেটলি সবাই এটাকে একটা মানে কমেডি সিনেমা ভাববে, বিকজ আমার লাইফটা ট্র্যাজেডি হইতে হইতে কমেডি হয়ে গেছে। আচ্ছা, বুঝছো? আচ্ছা, কয়েকটা ইন্টারভিউতে দেখেছি বাঁধন আপু, তোমার সাথে আমারও কয়েকবার এটা নিয়ে কথা হয়েছে ইন্টারভিউতেই, যে তোমার জীবনে একটা সময় ছিল 34 বছর বয়সে তুমি এমন একটা প্রেম করেছো যেটা আসলে করা উচিত না, হয় নাই তোমার উচিত। আবার এক মাসের না, আমি বলি না। আচ্ছা, কি বলেছিলে বলো একটু তাহলে, স্টেটমেন্টটা বলো। আমি বলেছি যে 34 বছর বয়সে আমার ওই অমর প্রেমটা হয়েছিল, যেটা আমি ছোটবেলায় কখনো করতে পারি নাই। মানে আমার মা এত আমাকে মানে গার্ড দিয়ে রাখতো যে আমি কখনো প্রেম করার সুযোগ পাই নাই। তো তখন প্রেমটা করলাম, ওটা 4 বছর ছিল প্রেমটা, তারপরে ওটা ব্রেকআপ হয়ে গেল। ব্রেকআপ হয়ে যাওয়ার পর, এইটা অভ্যুত্থানের আগের কথা বলছি, 24-এর। তো তারপর 25-এর দিকে একটা প্রেম হলো হালকা। তো হালকা প্রেম মানে ওইটা অমর প্রেম না আর কি, কারণ অমর প্রেম একটাই ছিল। সো ওইটা পরে এটা হালকা প্রেমটা হলো, কিন্তু এটা ব্রেকআপ হয়ে গেল। আচ্ছা, হালকা প্রেমটা আসলে কি বাঁধন আপু? মানে আমাদেরকে একটু এনলাইটেন করো, তোমার হালকা প্রেমটা আসলে কি রকম? অমর প্রেমটা খালি কথা বলা, দেখা করা এরকম? অমর প্রেমটা যেরকম ছিল সেই রকম না প্রেমটা। অমর প্রেমে কি হয়েছে? বাঁচবো না তোমায় ছাড়া, কিন্তু চলে গেছে, মানে একদম ছোটবেলার হয় না টিনেজে মানুষ যে এরকম প্রেম করে আর কি, পাগল পাগল প্রেমটা আর কি। কে কাকে ছেড়ে দিল অমর প্রেমটায়? আমরা দুইজনই একসাথে ডিসিশন নিলাম যে আমরা আসলে একসাথে থাকার মতো মানুষ না। আচ্ছা, বন্ধু হয়েছে না, বন্ধু হয়ে থাকা সম্ভব না আমাদের, বিকজ আপনার কাছে ইদার ইউ বি মাই, হ্যাঁ, আর নাইলে তুমি যাও, অর এনিমি গো অ্যাওয়ে।
আচ্ছা বাঁধন আপু, থাকে না যে ভালোবাসার মানুষেরাও তো গিফট দেয়, স্পেশাল অকেশনে তো গিফট বা সালামি যেটাই হোক দেয়। তো তো তোমার যেহেতু যে অমর প্রেম, তার আগে 1 মাসের নোটিশে বিবাহ, তারপর আবার ছোটখাটো যে কি হালকা প্রেম, এখনো একটা প্রেম না না চলছে কিনা? ওইটা তো ব্রেকআপ Breakup হয়ে হয়ে গেল। গেছে, হ্যাঁ, হালকা প্রেমও শেষ। হালকা প্রেমটা তো ব্রেকআপ হয়ে গেল, এটার কথাই তো বললাম। বাঁধন এখন আর প্রেমে নাই? এখন নাই আচ্ছা, আপাতত। আচ্ছা, সুযোগ আছে তো? সুযোগ তো ডেফিনেটলি আছে। ও বাবা, ওকে। আচ্ছা আমি একটু জানতে চাই, সালামি বেশি কে দিয়েছিল বা সব থেকে এক্সপেন্সিভ গিফট কে দিয়েছিল? আমি মুখ ঢেকে রাখছি, আমাকে গালি দিবে এখন। আমার বাবাই আমার সবচাইতে বেশি ভালো গিফটও আমার বাবাই দিয়েছে আমার জীবনে। আর আমার বাবাই আমাকে সবচেয়ে বেশি সালামি দেয় সব না সময়। এই যে প্রেমের লোকজন, প্রেমের লোকজন তো সালামি দেয় নাই কখনো। আচ্ছা আমি শুনছি বাঁধন আপু, তুমি নাকি তোমার মানে যার সাথে প্রেম হয়েছিল হালকা বা ঘন বা জটিল চটুল, তাদেরকে নাকি তুমি মানে ইয়ে করতে, তুমি কখনো কফির বিল দিতে না, তুমি নাকি সবকিছু করতে। এটা তোমাকে কে বললো? ইউ বিং দা ইন্ডিপেন্ডেন্ট, ইজ আমি ইট? আমি একটু এরকম, হ্যাঁ, হ্যাঁ, মানে এইটা একটু আছে আমার, মানে ধরো মানে আমি এটা করতে গিয়ে নিজের ঘাড়ে সব নিয়ে, বুঝছো, হ্যাঁ। মানে এটা একটু আছে। মানে তুমি কখনো কারো বিলে খাও নাই? না, এটা হ্যাঁ। এটা হয়েছে কি, মানে আমার এক্স হাজব্যান্ড যে হ্যাঁ, ছিল, মানে যে হ্যাঁ। আমার বাচ্চার বাবা, আমার তো আবার 2টা জি। এক্স হাজব্যান্ড, Okay. যে আমার বাচ্চার বাবা, সে আমাকে এত ট্রমাটাইজ করছে, আমাকে লোভী বলতে 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 বলতে, মানে আমার ওই ওয়ার্ডটা শুনতে শুনতে আমি জাস্ট মানে আমার মনে হয় যে ভাই দূরে থাক, মানে আমি আমার টাকায় খাচ্ছি, কেউ অ্যাটলিস্ট বলতে হ্যাঁ, পারবে না যে আমার টাকায় খাইছে। এখন and বাঁধন আজমেরি হক বাঁধন বলে আমার টাকায় খাইছে। না এরকম না, বাট আমি অনেস্টলি আমার যেটা আমি বলতেছি, অমর প্রেম যে প্রেমের কথা বলতেছি, সেটা খুব ভালো একটা এক্সপেরিয়েন্স ছিল আমার আচ্ছা, লাইফে। যাক। সো মানে এবং আমার অনেক গ্রোথ হয়েছে মানে এই রিলেশনশিপে থাকা অবস্থায়। সো আমি অনেক গ্রেটফুল এই রিলেশনশিপটার কাছে, কারণ বেশিরভাগ রিলেশনশিপ আমার যে পার্টনাররা ছিল তারা ভয়াবহ বিভৎস কুৎসিত। সো ওই জায়গা থেকে এইরকম একটা রিলেশনশিপে থাকার এক্সপিরিয়েন্স যে আমার হয়েছে, এটা আমার মনে হয় যে আমার মেন্টাল হেলথের জন্য দরকার ছিল। কয়েকবারই আমরা তোমাকে দেখেছি বাইরে তুমি গিয়েছো, শুধুমাত্র চলচ্চিত্র উৎসবগুলোর কারণে না, এমনিও তুমি বাইরে যাও, ইউএস বলি, কানাডা বলি। কানাডা যাই নাই, কানাডা আমার ভিসা রিফিউজ করেছে। রিফিউজ করে দিয়েছে? হ্যাঁ, এবং আচ্ছা। ওরা কারণ বলেছে যে আমার টাকা নাই। ও আচ্ছা, ঠিক আছে, সো জীবনটা এত সহজ না। ওকে ওকে। সো তোমাকে অনেকেই ধরো যে দেশের বাইরে দেখলেই বলে এই মনে হয় সেটেল হয়ে গেল, এই মনে হয় চলে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এটা তুমিও নিশ্চয়ই শুনেছো। কখনো কি এরকম ইচ্ছে আছে যে সায়রাকে নিয়ে দেশের বাইরে সেটেল হয়ে যাবে? আমার অনেকবার ইচ্ছা হয়েছে, আমি অনেকবার এই ডিসিশন নিয়েছি, মানে সায়রা যখন অনেক ছোট তখন থেকে, যে আমি এখানে আর থাকবো না, আমি চলে যাব, আমার চলে যাওয়া উচিত। এটা আমার জীবনের অনেকবার এই সিদ্ধান্ত পর্যন্ত আমি চলে এসেছি, কিন্তু আলটিমেটলি গিয়ে এখনকার রিয়েলাইজেশন হচ্ছে যে আমি ছেড়ে চলে যেতে চাই না, বাট আমার মেয়ে যদি পড়তে যেতে চায় বা ও যদি সেটেল হতে চায়, ও হবে। আর আমার আরেকটা দেশে গিয়ে এখন নতুন একটা জীবন শুরু করার মতো এনার্জিটা বা ইচ্ছাটা নাই। মানে আমার মনে হয় যে আমি আমার দেশে আসলে অনেক আরামেই আছি, আমার পক্ষে এই বয়সে আসলে আবার নতুন করে সব শুরু করার এনার্জি নাই। আমার তো হয়েছে অনেক বয়স, 43। হ্যাঁ 43 তে একটা মানুষ যদি এরকম দেখতে হয় 43 ভালো। না কিন্তু আমার কথা হচ্ছে অ্যাটলিস্ট আমার জীবনের অর্ধেক বয়স শেষ হয়ে গেছে, কিন্তু এখন ধরো বাকি অর্ধেক বয়সের বেশিরভাগ সময় অসুস্থ থাকতে হবে, কারণ তুমি আফটার 50 তোমার নানান অসুখ হবে, কিছু না কিছু তো হবেই, ঠিক আছে? তো আর আমার মাত্র কয় বছর, 7-8 বছর আছে যে আমি আমার লাইফটাকে এনজয় করব, মানে খাবো দাবো ঘুরবো ফিরবো যা খুশি তাই করবো। সো অ্যাটলিস্ট এইটা আমার যে বোঝার ক্ষমতাটা হয়েছে, যে আমি বুঝতে পেরেছি যে এই বয়সে এসে যে না, আমার নিজেকে সময় দিতে হবে, এনজয় করতে হবে লাইফটা, এটার জন্য আমি গ্রেটফুল। ওকে, এই যে 7 বছর বাকি আছে বিভিন্ন অসুখ বিসুখ হওয়ার, তার আগে বাঁধনকে কে বাঁধতে পারে সেটা আমরা জানবো, তবে বিরতির পর। ওকে দর্শক, সাথে থাকুন, পুষ্টি ঈদ আড্ডা চলছে, আজমেরি হক বাঁধন আছেন আমাদের সাথে, তাকে নিয়ে ফিরবো বিরতির পর গেম সেগমেন্টে। বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম ব্যাক করছি, দেখছেন চ্যানেল 9, চলছে পুষ্টি ঈদ আড্ডা। ফারজানা বিথি আছে আপনাদের সাথে। 7 দিন ব্যাপী ঈদের বিশেষ এই আয়োজনে কিন্তু আমরা সেলিব্রেট করছি যারা আমাদেরকে সেলিব্রেশনে রাখেন পুরো বছর জুড়ে তাদের কাজের মাধ্যমে।
তেমনই একজন বিশেষ মানুষ অভিনেত্রী আজমেরি হক বাঁধন আছেন আমাদের সাথে আজকে। ওয়েলকাম ব্যাক বাঁধন আপু। তোমার সায়রাকে নিয়ে কথা বলছিলাম, আন্টিকে নিয়ে কথা বলছিলাম, তোমার কাজ ক্যারিয়ার সব কিছু নিয়ে জানতে গেলে অনেক বড় একটা অনুষ্ঠান করা লাগবে, বাট যেহেতু ঈদের সময় এবং তোমাকে পেলে তুমি যেটা হয় যে খুব স্পোর্টি একটা মানুষ, সো একটা গেম সেগমেন্ট রেখেছি। আচ্ছা। সো প্রথমেই চিরকুট আছে কিছু, সেই চিরকুটগুলো তুমি একটু নিয়ে বের করে পড়বে। আমি জানি না আসলে এটার মধ্যে কি কি লেখা আছে। আচ্ছা, কে লিখেছে? প্রোডিউসার সাহেব লিখেছেন। আচ্ছা। এগুলোর অ্যানসার তোমাকে দিতে হবে। হ্যাঁ, সব দোষ প্রোডিউসারের। সবগুলো পড়তে হ্যাঁ, হবে? একটু কাছে নিয়ে বসে বসে ইয়ে করলেই হবে, বের করলেই হবে। হ্যাঁ, ওকে, প্রথমে কি উঠছে দেখি। ভুলতে না পারা কষ্ট, অমর প্রেমটা। ওকে, নেক্সট। আমিও গান গাইতে পারি। একদম না, আমি যদি গান গাইতে পারতাম এখান থেকে সবাই বের হয়ে যাবে। না, আমি কাউকে গান তাহলে? গাইতেই দিতাম না। ও আচ্ছা, ওকে। মানে এত বাজে গাও? না, এক প্রশ্নই ওঠে না, মানে সুযোগই নাই কাউকে আর গান গাইতে দেয়ার। ওকে, ওকে, নেক্সট। কোন ব্যক্তির নাম শুনলে মেজাজ খারাপ হয়? আগে প্রচুর মানুষের নাম শুনলে মেজাজ খারাপ হতো, বাট এখন আমি একটু সাধু রয়েছে। সন্ন্যাসীর দিকে চলে যাচ্ছি। সো ওই জায়গায় যাওয়ার কারণে দিকে যাচ্ছি বলে এখন আর আমি খুব বেশি রেগে যাই না। আচ্ছা, মধুর স্মৃতি, এটা ডেফিনেটলি আমার মেয়ে যেদিন হয়েছে, মানে আমার মেয়ে যেদিন হয়েছে ওই দিনটা যে সুন্দর দিন আমার জীবনে আর কখনো আসবে কিনা আমি জানি না, পরের বাচ্চার সময় আসবে কিনা আমি জানি না। সুযোগ আছে তার মানে, দর্শক। হ্যাঁ, আমার যদি জামাই থাকতো ঠিকঠাক, হ্যাঁ, আর যদি আমি ফিনান্সিয়ালি খুব স্টেবল হইতাম, তাহলে আমার 4-5টা বাচ্চা থাকতো। আরো 8 বছর 7 বছর তো আছে। হ্যাঁ হ্যাঁ, হয়ে দেখা যাবে, যাক। 4-5টা হয়ে যাবে। 4-5টা না হইলেও হইলে সমস্যা নাই। প্রথম প্রেমের চিঠি, আমি আসলে ওই অর্থে প্রেমের চিঠি পাই নাই, বিকজ আমার বাবা মা অনেক স্ট্রিক্ট ছিল। সো কেউ ভয়ে মানে আমাকে এসব প্রেমপত্র পাঠানোর সাহস করে তুমি নাই। লিখেছো কখনো? আমি শাহরুখ খানকে লিখতাম। প্রমিস, তুমি কি জানো আমি পোস্ট করতাম ওইগুলা? ওকে, ওর ইন্ডিয়ায় যেইখানে ওর বাসার অ্যাড্রেস, একটা ম্যাগাজিন ছিল না আনন্দলোক, হ্যাঁ, তো ওখানে এরকম অ্যাড্রেস দেয়া ছিল হ্যাঁ। সব অ্যাক্টর অ্যাক্ট্রেসদের। Okay. আমি শাহরুখ খানের অ্যাড্রেস নিয়ে ওখানে ওকে আমি চিঠি লিখেছো? লিখতাম। কি লিখতে? আমি ওকে অনেক পছন্দ করি, আমি ওর ভালোবাসি। সাথে দেখা করতে চাই, আমি আচ্ছা। ওকে অনেক ভালোবাসি, ওর অভিনয় আমার ভালো লাগে, ওকে আমার ভালো লাগে। সো শাহরুখ খান হচ্ছে আমার ক্রাশ। ক্রাশ। ওকে, আরেকটা তুমি। সো অভিনয় মানে কি? একটা প্লট দিব, সেই প্লটটা তুমি করে দেখাবে আর কি। এসব করতে পারবো না। আরে সিম্পল প্লট দিচ্ছি আচ্ছা, দাও, বাঁধন কি? আপু। এটা তো তোমার জন্য একদম মানে পানি ভাত। এটা না, তুমি না, করছো আমি এত জীবনে, এটা পারি না। বাস্তব জীবনে তোমার হয়েছে আমি শিওর। কি? প্লটটা হলো, ধরো যে তোমার বয়ফ্রেন্ড, তার সাথে আমি প্রেম করছি, তো তোমারও বয়ফ্রেন্ড এখন, সো হাতে নাতে ধরা পড়েছি আমরা। সো তুমি এখন আমাকে দিবা। যদি আমার বয়ফ্রেন্ড আমার সাথে চিট করে, দেন তোমাকে তো আমার এখানে বলার কিছু নাই, বিকজ চিটার সে। তুমি জেনে করো আর না জেনে করো, সেটা মানে আমি তোমার জানি, ব্যক্তিগত- আমি জানি। হ্যাঁ, তোমার ব্যক্তিগত ব্যাপার এটা। Okay. এটা তোমার সাথে আমার কোনো সম্পর্কই নাই। আচ্ছা, তাহলে বয়ফ্রেন্ডকে কি বলবা? বয়ফ্রেন্ডকে থাপ্পড় মারবো 1-2টা। আচ্ছা, কিন্তু এরকম ঘটনা কিন্তু তোমার লাইফে ঘটছে, ঠিক না? রিসেন্ট যেটা ব্রেকআপ হচ্ছে, মেবি চিট করছে, বাট ওইটা যেহেতু এত মানে ই কোনো ছিল রকম না, একটা হালকা হ্যাঁ, প্রেম so ছিল, so আমার ব্যাপার কাছে না। মনে হচ্ছে ব্যাপার না। ওকে, ঠিক আছে। ওকে, বিকজ আমরা এটা ওর মানে স্বভাবটা এরকমই ছিল। আচ্ছা। সো ইটস ওকে। ওকে, সো 6টা বল ফেলতে হবে হ্যাঁ। এইখানে, আর যদি না ফেলতে পারি? তাহলে গিফট পাবা না। না, আমাকে গিফট দিতে হবে, তারপরে আমি ফেলতে পারি কি না পারি সেটা পরে। আচ্ছা, ওটা দেখা যাবে। বাথরুম আপু, তুমি আমার অনুষ্ঠানে আসছো, কিছু না নিয়ে তো যেতে পারবা না নিশ্চয়ই জানো। পুষ্টির অনুষ্ঠানে হ্যাঁ, আসছি। পুষ্টির অনুষ্ঠানে। ওকে, চলো, রেডি? 1 কোথায় 2 3। ফেলবো? এইটার মধ্যে, এই যে এইটার মধ্যে না, ওইটার এইটা, মধ্যে। এইটা, হ্যাঁ। আচ্ছা, একটা হইছে পড়েছে। কিন্তু। হ্যাঁ, জীবনের বড় ভুল কি, প্রেম না বিয়ে? বলতে ও, বলতে। কোনোটাই না। আচ্ছা, প্রেমের অফার পেতে ভালো লাগে না দিতে ভালো লাগে? দিতে, আমি বেসিক্যালি আমি অফার করি। আচ্ছা, সো বাঁধন গরু না খাসি? আমি মানুষ। দুইটা হচ্ছে। হ্যাঁ, সেমাই না পায়েস? সেমাই, Okay. লাচ্ছা সেমাই। নারীরা কিসে আটকায়? ভালোবাসায়? আচ্ছা, পুরুষ কিসে আটকায়? কিছু আমি পুরুষের কেউ- ব্যাপারে তো কমেন্টই করতে চাই না। ওকে, ঠিক আছে, না, এটা হইতে হবে। খেলবেই। সো কংগ্রেচুলেশনস আজমেরি হক বাঁধন, ইউ ওন আওয়ার হার্ট, নট দ্য গেম, বাট Okay. স্টিল পুষ্টির পক্ষ থেকে একটা সুন্দর, অনেক ভারী উপহার তোমার জন্য।
ওকে, এটা সুন্দর করে বাসায় নিয়ে যাবে নিশ্চয়ই, এটা এখানে থাকুক। থ্যাংক। আসলে অনেক আমি ভারী। কিন্তু এটা ইচ্ছা করে করলাম, কারণ অনেক Okay. সময় খালি বক্স দিয়ে বলে যে গিফট, gift। কিন্তু এটা ভারী তো, রাইট? এটা এটার সত্যি মধ্যে সত্যি। পুষ্টির অনেক কিছু আছে, সো আন্টি অনেক খুশি হবে আমি মানে sure। আমি যেহেতু আম্মুকে নিয়ে সারাক্ষণই কিছু না কিছু বলতে থাকি, সো হ্যাঁ। এটা হচ্ছে তার ট্রিটস। Okay. দেখো আম্মু, আমি সত্যি কথা বলি, যেটা শুনতে ভালো লাগে না, কিন্তু তোমার জন্য দেখো পুষ্টি থেকে কত কিছু পাঠিয়ে দিয়েছে, যেটা ঈদে আসলে অনেক কাজে লাগবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আজমেরি হক বাঁধন ফর কামিং। সো কেমন লাগলো আয়োজনে এসে এবং দর্শকদের কি বলার আছে? আমার খুব ভালো লাগলো, কারণ তোমাকে দেখে তো তুমি দেখেছোই আমি হ্যাঁ, একদম একটা সাথে হাসি সাথে দিয়েছে, দিয়েছি হ্যাঁ। যে আমার ভালো লাগছে। আর পুষ্টিকে ধন্যবাদ যে এরকম একটা আয়োজন করেছে, আর সবচাইতে খুশি হয়েছে আমি গিফট হ্যাম্পারটা পেয়ে, কারণ আমার মা খুশি হয়ে যাবে। আর দর্শক যারা আমাদেরকে দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা। আমার দুটো কাজ চলছে ওটিটিতে, একটা আইস্ক্রিনে চক্র 2 আর একটা হইচইতে বনলতা এক্সপ্রেস। আপনারা দেখবেন, আমাকে জানাবেন কেমন লাগলো, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, ঈদ মোবারক। ঈদ মোবারক। ওকে দর্শক, এতক্ষণ দেখছিলেন চ্যানেল 9 এর পর্দায় পুষ্টি ঈদ আড্ডা। শুভরাত্রি।